আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ইংরেজি ব্যাকরণের একেবারে মূল ভিত্তি মানে ৮ প্রকারের পার্টস অফ স্পিচ। হুম। আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো একটা চমৎকার নোটও আছে, আ কম্প্রিহেন্সিভ গাইড টু দি ৮ পার্টস অফ স্পিচ। হ্যাঁ, দেখেছি ওটা। খুব সুন্দরভাবে সাজানো। কিন্তু আজ আমরা শুধু তালিকা ধরে প্রতিটা অংশের সংজ্ঞা মুখস্থ করব না, বরং আমরা একটা মজার চ্যালেঞ্জ নেব। কি রকম চ্যালেঞ্জ? আমরা একটা খুব সাধারণ বাক্য দিয়ে শুরু করব, তারপর এক একটা পার্টস অফ স্পিচ যোগ করে দেখব কিভাবে বাক্যটা ধীরে ধীরে জীবন্ত আর অর্থবহ হয়ে ওঠে। দারুণ একটা পরিকল্পনা তো। কারণ পার্টস অফ স্পিচকে আলাদা আলাদা করে দেখলে এর আসল মজাটা মানে শক্তিটা ঠিক বোঝা যায় না। ঠিক। এদের সম্মিলিত ব্যবহারটাই আসল। তো চলুন আপনার প্রস্তাব মতোই কাজ করা যাক। একটা ভিত্তি বাক্য বেছে নিই তাহলে। হ্যাঁ, অবশ্যই। ধরা যাক আমাদের বাক্যটি হলো দ্য ক্যাট স্যাট, বাংলায় বললে বিড়ালটি বসেছিল। একদম সহজ, মাত্র দুটি শব্দ। হ্যাঁ, কিন্তু এর মধ্যেই কিন্তু আমাদের আলোচনার প্রথম দুটো গুরুত্বপূর্ণ অংশ লুকিয়ে আছে। এই দুটি শব্দ ছাড়া কোনো বাক্যই তৈরি হতে পারে না। ঠিক তাই। তাহলে এই দুটো শব্দ দিয়েই শুরু করা যাক। বিড়ালটি বা ক্যাট হল নাউন বা বিশেষ্য, হুম, একটি প্রাণী বা বস্তুর নাম। আর বসেছিল বা স্যাট হল ভার্ব বা ক্রিয়া, মানে একটা কাজ, বাক্যের মূল চরিত্র আর তার কাজ। একদম। কিন্তু নাউন তো শুধু প্রাণীর নাম নয়, তাই না? আমাদের নোট বলছে যে কোনো কিছুর নামেই নাউন হতে পারে, ব্যক্তি, স্থান, বস্তু। এমনকি ধারণাও। এখানেই নাউনের বৈচিত্র্য। যেমন ধরুন ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম। এটা হলো প্রপার নাউন। আচ্ছা। কিন্তু সিটি বা শহর বললে সেটা যে কোনো শহর হতে পারে। এটা হলো কমন নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারটা, ওটা একটু জটিল লাগে। হ্যাঁ, কারণ ওটা ধরা বা ছোঁয়া যায় না। যেমন সততা বা হনেস্টি। আমরা যখন বলি হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন হনেস্টি একটা ধারণা, কিন্তু এটাও একটা নাউন। বুঝেছি। আচ্ছা, এবার আমাদের বাক্যের ভার্ব বা ক্রিয়াটির দিকে তাকানো যাক। বসেছিল। হুম, স্যাট। নোট অনুযায়ী এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এর কোনো অবজেক্ট বা কর্ম নেই। মানে বিড়ালটি কি বসেছিল তার কোনো উত্তর এখানে নেই। ঠিক। কিন্তু যদি বাক্যটা হতো বিড়ালটি একটি ইঁদুর ধরেছিল বা দ্য ক্যাট কট আ মাউস, তখন ধরেছিল বা কট হয়ে যেত একটি ট্রানজিটিভ ভার্ব, কারণ কারণ তার একটা অবজেক্ট আছে, ইঁদুর। একদম। তার মানে ভার্বের কাজ শুধু অ্যাকশন বোঝানো নয়, সেই অ্যাকশনের প্রভাব কার ওপর পড়ছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা তো আমি আগে এভাবে ভাবিনি। তাহলে আমাদের বাক্যের ইঞ্জিন মানে ভার্ব আর মূল চরিত্র মানে নাউন তৈরি। হুম। কিন্তু দৃশ্যটা এখনো কেমন যেন সাদা কালো, তাই না? কোনো বিস্তারিত বিবরণ নেই। ঠিক। চরিত্রটা দেখতে কেমন বা কাজটা কিভাবে হচ্ছে তা তো আমরা জানি না। এখানেই মনে হয় অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের প্রয়োজন, ঠিক তো? সঠিক জায়গায় ধরেছেন। অ্যাডজেক্টিভ বা বিশেষণ হলো সেই রং যা নাউনের ছবিতে নতুন মাত্রা যোগ করে। কিভাবে? চলুন আমাদের বাক্যে একটা অ্যাডজেক্টিভ যোগ করি। যেমন দ্য ফ্লাফি ক্যাট স্যাট। মোলায়েম বিড়ালটি বসেছিল। বাহ, একটা মাত্র শব্দ, আর সাথে সাথেই মনে বিড়ালটার একটা ছবি ভেসে উঠল। ঠিক তাই। অ্যাডজেক্টিভ শুধু গুণ বোঝায় না, পরিমাণ বা সংখ্যাও বোঝাতে পারে। তবে মজার বিষয় হলো কিছু অ্যাডজেক্টিভ আছে যা নিয়ে প্রায় বিতর্ক হয়। কি রকম বিতর্ক? যেমন ধরুন ইউনিক বা পারফেক্ট শব্দ দুটি। এগুলোর অর্থই হলো অদ্বিতীয় বা নিখুঁত। হ্যাঁ। তাই ব্যাকরণের দিক থেকে দেখলে কোনো কিছু ভেরি ইউনিক বা মোর পারফেক্ট হতে পারে না। কারণ যা নিখুঁত তা আরও বেশি নিখুঁত কিভাবে হবে, তাই না? দারুণ একটা পর্যবেক্ষণ। এটা নিয়ে তো ভাবাই হয়নি। আচ্ছা, অ্যাডজেক্টিভ দিয়ে তো আমরা বিড়ালটাকে বর্ণনা করলাম, হুম। কিন্তু সে কিভাবে বসেছিল? অ্যাকশন বা কাজটাকে আরও বিস্তারিত করার জন্য তো অ্যাডভার্ব দরকার, তাই না? অবশ্যই। আমি প্রায়ই শুনি মানুষ গুড আর ওয়েলের ব্যবহারে ভুল করে, যেমন বলে হি রাইটস গুড। এই সাধারণ ভুলগুলো কেন হয়? দ্য ফ্লাফি ক্যাট স্যাট সাইলেন্টলি। মোলায়েম বিড়ালটি চুপচাপ বসেছিল। এখানে চুপচাপ শব্দটি বসেছিল এই ভার্বকে বর্ণনা করছে। একদম। অ্যাডভার্বের শক্তি কিন্তু আরও বেশি। এটা শুধু ভার্বকে নয়, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকেও বিশেষিত করতে পারে। একটা উদাহরণ দেয়া যায়? ধরুন আমরা বললাম দ্য ভেরি ফ্লাফি ক্যাট স্যাট সাইলেন্টলি। এখানে ভেরি একটা অ্যাডভার্ব যা ফ্লাফি মানে অ্যাডজেক্টিভটাকে আরও জোরালো করছে। তাহলে আমাদের বাক্যটা এখন দাঁড়ালো মোলায়েম বিড়ালটি চুপচাপ বসেছিল। এটা আগের চেয়ে অনেক বেশি জীবন্ত লাগছে। হুম, অনেকটা। কিন্তু দৃশ্যটা এখনো অসম্পূর্ণ।
বিড়ালটা কোথায় বসেছিল, এই সম্পর্কটা তৈরি করার জন্য কোন যন্ত্রটা ব্যবহার করব আমরা? প্রেপোজিশন। হ্যাঁ, প্রেপোজিশন বা পদান্বয় অব্যয় আমার নিজেরই এটা ব্যবহারে প্রায় সমস্যা হয়, বিশেষ করে ইন, অন আর অ্যাটের মধ্যে। এটা অনেকেরই হয়। প্রেপোজিশন আসলেই ভাষার সবচেয়ে জটিল অংশগুলোর একটা। এর কাজ হল নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের স্থান, সময় বা দিকের সম্পর্ক তৈরি করা। এটা সহজ করার কোনো উপায় আছে কি? এর কোনো বাধা ধরা নিয়ম নেই আসলে। এটা মূলত ব্যবহারের উপর নির্ভরশীল, কিন্তু এর শক্তি অপরিসীম। কিভাবে? চলুন আমাদের বাক্যে একটা প্রেপোজিশন যোগ করি। দ্য ফ্লাফি ক্যাট স্যাট সাইলেন্টলি অন দ্য ম্যাট। মোলায়েম বিড়ালটি মাদুরের ওপর চুপচাপ বসেছিল। বাহ! অন শব্দটি যোগ করার সাথে সাথেই আমরা একটা সম্পূর্ণ দৃশ্য দেখতে পাচ্ছি। ঠিক, বিড়াল এবং মাধুরের মধ্যে একটা অবস্থানগত সম্পর্ক তৈরি হলো। আচ্ছা, এবার যদি আমরা গল্পে আরেকটা চরিত্র বা ঘটনা যোগ করতে চাই, ধরা যাক বিড়ালটা একটা পাখির দিকে তাকিয়েছিল। বেশ তো। আমরা বলতে পারি দ্য বার্ড ওয়াজ আউটসাইড, কিন্তু বারবার দ্য ক্যাট, দ্য বার্ড, এই পুনরাবৃত্তিটা কেমন যেন এক ঘেঁয়ো লাগছে। আর এখানেই আসে প্রোনাউন বা সর্বনাম। হ্যাঁ, পুনরাবৃত্তি এড়ানোর জন্য। ঠিক তাই, প্রোনাউন হলো ভাষার এফিসিয়েন্সি টুল। এটা নাউনের জায়গায় বসে বাক্যকে আরও গতিশীল করে। মানে আমরা বলতে পারে দ্য ফ্লাফি ক্যাট স্যাট সাইলেন্টলি অন দ্য ম্যাট, ইট ওয়াজ ওয়াচিং আ বার্ড। একদম। এখানে ইট শব্দটি দ্য ক্যাটের পরিবর্তে বসেছে। প্রোনাউন কিন্তু অনেক রকম হয়। পার্সোনাল, আই, হি, প্রশ্ন করার জন্য ইন্টারোগেটিভ, হু, হোয়াট। আবার কোনো কিছু নির্দেশ করতেও তো ব্যবহৃত হয়, যেমন দিস, দ্যাট। হ্যাঁ, ওগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এখন আমাদের হাতে দুটো আলাদা বাক্য আছে। মোলায়েম বিড়ালটি মাদুরের ওপর চুপচাপ বসেছিল, আর সে একটি পাখির দিকে তাকিয়েছিল। দুটোই সম্পূর্ণ বাক্য। কিন্তু এদের মধ্যে কোনো সংযোগ নেই। এদেরকে একসাথে জুড়তে বাক্যের কোনো আঠা বা গ্লু ব্যবহার করতে হবে। এখানেই আসছে কনজাংশন বা সংযোজক অব্যয়। এর কাজ হলো শব্দ বা বাক্যকে যুক্ত করা, তাই তো? হ্যাঁ, শব্দ, বাক্যাংশ বা বাক্য সবই যুক্ত করে। সবচেয়ে সাধারণ কনজাংশন হল অ্যান্ড। এটা দিয়ে বাক্য দুটিকে জুড়লে কি দাঁড়ায়? The fluffy cat sat silently on the mat and it was watching a bird. ঠিক, মোলায়েম বিড়ালটি মাদুরের ওপর চুপচাপ বসেছিল এবং সে একটি পাখির দিকে তাকিয়েছিল। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য তৈরি করল। কিন্তু কনজাংশন তো শুধু অ্যান্ড, বাট বা অর নয়। আমাদের নোট বলছে সাবঅর্ডিনেটিং কনজাংশন নামে আরও শক্তিশালী কিছু সংযোজক আছে। ঠিক ধরেছেন। যেমন বিকজ, অলদো, ওয়াইল। এগুলো কিভাবে কাজ করে? এটা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। সাবঅর্ডিনেটিং কনজাংশন দুটি সমান অংশকে যোগ করে না, তাহলে বরং একটি প্রধান অংশের সাথে একটি অধীন বা নির্ভরশীল অংশকে যুক্ত করে। এটা কারণ, শর্ত বা বৈপরীত্যের মতো গভীর সম্পর্ক তৈরি করে। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আমরা যদি অ্যান্ডের বদলে বিকজ ব্যবহার করি, তাহলে বাক্যটা কি দাঁড়ায়? The fluffy cat sat silently on the mat because it wanted to catch the bird. ঠিক, মোলায়েম বিড়ালটি মাদুরের ওপর চুপচাপ বসেছিল কারণ সে পাখিটিকে ধরতে চেয়েছিল। বাহ! দেখুন বাক্যটার অর্থ কতটা বদলে গেল। এখন আর এটা শুধু দুটো ঘটনার বর্ণনা নয়। এটা একটা কারণ আর ফলাফলের সম্পর্ক। বিড়ালের চুপচাপ বসে থাকার উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে গেল। একদম। একটা ভালো লেখার বা যুক্তির ভিত্তি হল এই ধরনের জটিল বাক্য গঠনের ক্ষমতা। অসাধারণ। একটা মাত্র শব্দ পুরো বাক্যের উদ্দেশ্যটাই পাল্টে দিল। আমরা তালিকার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের বাক্যটা এখন বেশ সুন্দর একটা গল্প বলছে, কিন্তু এতে এখনো কোনো আবেগ বা অনুভূতি নেই। ঠিক, একটু প্রাণহীন লাগছে। এই বর্ণনায় একটু আবেগ যোগ করার কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। আর তার জন্যই আমাদের তালিকার শেষ সদস্যটি রয়েছে, ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। ওয়াও, আলাস, আউচ, এইগুলো। হ্যাঁ, এই শব্দগুলো ব্যাকরণের নিয়মকানুনের খুব একটা ধার ধারে না। এরা সাধারণত বাক্যের বাইরে বসে দ্বিধির আবেগ প্রকাশ করে। আমাদের বাক্যে কিভাবে ব্যবহার করা যেতে পারে? ধরুন বাক্যের শুরুতে যদি আমরা একটা ইন্টারজেকশন যোগ করি, ওয়াও, দ্য ফ্লাফি ক্যাট স্যাট সাইলেন্টলি অন দ্য ম্যাট। বাহ! মোলায়েম বিড়ালটি মাদুরের ওপর চুপচাপ বসেছিল। এই একটা শব্দই বলে দিচ্ছে যে বক্তা দৃশ্যটি দেখে মুগ্ধ বা বিস্মিত। ঠিক।
এই শব্দগুলো আমাদের কথায় বা লেখায় ব্যক্তিত্ব এবং আবেগ যোগ করে। তাহলে আমাদের যাত্রাটা একবার ফিরে দেখা যাক। আমরা শুরু করেছিলাম বিড়ালটি বসেছিল দিয়ে। মাত্র দুটো শব্দ। আর এখন আমাদের হাতে আছে, বাহ, মোলায়েম বিড়ালটি মাদুরের ওপর চুপচাপ বসেছিল কারণ সে পাখিটিকে ধরতে চেয়েছিল। একটা সম্পূর্ণ গল্প, একটা দৃশ্য, এমনকি একটা উদ্দেশ্যও তৈরি হয়ে গেছে। এই 8টি পার্টস অফ স্পিচকে আসলেই একটি তালিকা হিসাবে দেখার কোনো মানে হয় না। এটা যেন একটি সম্পূর্ণ টুল কিট, যা দিয়ে আমরা চিন্তার কাঠামো তৈরি করি। ঠিক তাই। আর আলোচনার শেষে একটি গভীর ভাবনার বিষয় তুলে ধরতে চাই, যা আমাদের শ্রোতার পাঠানো নোটটিতেও ইঙ্গিত করা হয়েছে। কি সেটা? আমরা দেখলাম প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট কাজ আছে, কিন্তু মজার বিষয় হল শব্দের এই ভূমিকা বা পার্ট অফ স্পিচ কিন্তু চিরস্থায়ী নয়। মানে এটা বাক্যে তার ব্যবহারের ওপর নির্ভর করে পুরোপুরি বদলে যেতে পারে। যেমন ধরুন, বুক শব্দটি সাধারণত আমরা একে নাউন বা বিশেষ্য হিসাবেই জানি। হ্যাঁ, বই। কিন্তু যখন কেউ বলে লেটস বুক আ কেবল, তখনই একই শব্দ একটা ভার্ব বা ক্রিয়া হয়ে যায়, যার অর্থ সংরক্ষণ করা। এই ধারণাটা আসলেই ফ্যাসিনেটিং। এর মানে কোনো শব্দের আসল পরিচয় তার অভিধানের সংজ্ঞায় নয়, বরং বাক্যে তার প্রয়োগে। একদম। আর এই ব্যাপারটা এখনকার ডিজিটাল যুগে আরও বেশি সত্যি। ভেবে দেখুন, 10-15 বছর আগেও গুগল ছিল শুধু একটি কোম্পানির নাম, একটি প্রপার নাউন। ঠিক। আর এখন আমরা প্রতিনিয়ত বলি জাস্ট গুগল ইট, যেখানে শব্দটি একটি ভার্ব হিসেবে কাজ করছে। একই ঘটনা তো জুম বা ফটোশপের ক্ষেত্রেও ঘটেছে। আমরা এখন বলি লেটস জুম এট 5 বা ক্যান ইউ ফটোশপ দিস পিকচার। ঠিক তাই। নাউন থেকে ভার্বে রূপান্তরের এই প্রক্রিয়া ভাষার জীবন্ত ও পরিবর্তনশীল রূপটিকে আমাদের চোখের সামনে তুলে ধরে। তাহলে আমাদের আজকের আলোচনার শেষ কথা হতে পারে এটাই যে পার্টস অফ স্পিচ জানাটা শুধু নিয়ম শেখা নয়, এটা হলো ভাষার এই জীবন্ত প্রবাহকে বোঝা এবং তাতে অংশ নেওয়ার ক্ষমতা অর্জন করা। প্রেক্ষাপটই নির্ধারণ করে দেয় একটি শব্দের আসল পরিচয় কী।